তোমরা কি জানো, নদী শুধু পাহাড় কেটে নামেই না, বরং চলার পথে নতুন নতুন ভূমি গড়েও তোলে। একসময় যেখানে পাহাড় ছিল, সেখানেই আজ গড়ে উঠেছে উর্বর সমভূমি। ভাবতো, নদী কিভাবে নিজের গতিপথে আঁকাবাঁকা মোড় নেয়, বাঁক ছেড়ে আলাদা হয়ে যায়, আবার কোথাও প্রাকৃতিক বাঁধ বাঁকিয়ে বন্যাকে ঠেকায়। আজকের ক্লাসে আমরা একদম স্পষ্টভাবে বুঝব নদীর মধ্য ও নিম্ন গতিতে সঞ্চয় কাজের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়। চলো তাহলে নদীর সঙ্গে একসাথে যাত্রা শুরু করি, পাহাড়ের পাদদেশ থেকে বিশাল সমভূমি পর্যন্ত। ১. পলল শঙ্কু ও পলল ব্যজনী। ভাবো, তুমি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছো। ওপর দিক থেকে নদী দ্রুত নেমে আসছে, সঙ্গে নিয়ে আসছে পাথর, বালি, কাদা। যখনই এই নদী পাহাড় ছেড়ে সমভূমিতে ঢোকে, তখন তার বেগ কমে যায়, আর ঠিক তখনই নদী তার সঙ্গে আনা নুড়ি, কাঁকর, বালি ফেলে দেয়। ফলে গড়ে ওঠে একটা ত্রিকোণাকার শঙ্কুর মতো ভূমি, যাকে বলে পলল শঙ্কু। যদি এই শঙ্কুটা হাত পাখার মতো ছড়িয়ে পড়ে, তখন সেটি পলল ব্যজনী। উদাহরণ, উত্তরাখণ্ডে ঋষিকেশে গঙ্গার পথে আমরা এই ভূমিরূপ দেখতে পাই। ২. আঁকাবাঁকা গতিপথ বা মিয়ান্ডার। নদী কি কখনো সরল পথে চলে? না। মধ্য ও নিম্ন গতিতে নদীর বেগ কমে গেলে সামান্য বাধা পেলেই সে এদিক ওদিক বেঁকে যেতে থাকে। ফলে গড়ে ওঠে আঁকাবাঁকা পথ, যাকে বলে মিয়ান্ডার। এই নামটি এসেছে তুরস্কের মিয়ান্ড্রস নদী থেকে। বাংলার নদী জলঙ্গি বা গড়াইয়ে অসংখ্য মিয়ান্ডার দেখা যায়। ৩. খাড়া পাড় ও ঢালু পাড় বা রিভার ক্লিফ ও স্লিপ অফ স্লোপ। যখন নদী বাঁকে প্রবাহিত হয়, এক পাশের জলে বেশি বেগ থাকে, ফলে সে পাড়ে ক্ষয় করে খাড়া পাড় তৈরি করে। অন্যদিকে যেখানে স্রোতের বেগ কম, সেখানে পলি জমে তৈরি হয় ঢালু পাড়। এই ঢালু পাড়ে সঞ্চিত পলিকে বলা হয় বিন্দুবার। তাই এক পাশে ক্ষয়, আরেক পাশে সঞ্চয়। এভাবেই নদী নিজেই নিজের পথ সাজিয়ে নেয়। ৪. অশ্বক্ষুরাকৃতির হ্রদ বা অক্সবো লেক। এখন আসি নদীর এক বিস্ময়কর রূপে, অশ্বক্ষুরাকৃতির হ্রদে। যখন নদী আঁকাবাঁকা হয়ে যায়, তখন বাঁকের খাড়া পাড় ক্রমে ক্ষয় পায়, আর ঢালু পাড়ে পলি জমতে থাকে। ধীরে ধীরে বাঁকটি এতটাই বড় হয় যে একসময় নদী শর্টকাট নিয়ে সরল পথে চলে যায়, আর পুরনো বাঁকটি বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের মতো দেখতে হ্রদে পরিণত হয়। উদাহরণ, মুর্শিদাবাদের মতিঝিল হল এমনই এক অশ্বক্ষুরাকৃতির হ্রদ। ৫. প্লাবনভূমি, ফ্ল্যাট প্লেন। নদীর পাশে যে উর্বর সমভূমি দেখা যায়, জানো তো সেটা কিভাবে তৈরি হয়? বর্ষাকালে নদীর জল উপচে দুপাশের জমিতে ছড়িয়ে পড়ে। সেই বন্যার জলে পলি, কাদা, বালি দীর্ঘদিন ধরে জমে তৈরি হয় এক বিশাল উর্বর সমতল ভূমি। একে বলে প্লাবনভূমি। উদাহরণ, গঙ্গা, নীল বা ইয়াংসিকিয়াং নদীর নিম্ন অববাহিকায় এই ভূমিরূপ স্পষ্ট দেখা যায়। ৬. স্বাভাবিক বাঁধ, লেভি। এখন আসি নদীর প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থায়, স্বাভাবিক বাঁধে। যখন বন্যার জল নেমে আসে, তখন ভারী পলি নদীর তীরের পাশে জমা হয়। এর ফলে নদীর দুপাশে তৈরি হয় ছোট ছোট উঁচু বাঁধের মতো গঠন, যা বন্যার জলকে আটকায়। এই প্রাকৃতিক বাঁধের উচ্চতা সাধারণত ২ থেকে ৩ মিটার হয়। উদাহরণ, গঙ্গা অববাহিকার নদীগুলিতে এমন স্বাভাবিক বাঁধ প্রায়ই দেখা যায়। ৭. খাঁড়ি, এস্চুয়ারি। সব শেষে আসি নদীর যাত্রার শেষ প্রান্তে, খাঁড়ি। এটি হল বদ্বীপহীন, চওড়া ফানেল আকৃতির নদী মোহনা, যেখানে জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত জল নদীতে ঢোকে আর ভাটার সময় বেরিয়ে যায়। এগুলো মৎস্যজীবীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ স্থান। উদাহরণ, টেমস, লাপ্লাটা, রাশিয়ার ওব নদী এবং আমাদের সুন্দরবনের দুর্গাদুয়ানি খাঁড়ি। তাহলে আজ আমরা জানলাম, নদী শুধু ক্ষয় করে না, বরং নিজের হাতে সৃষ্টি করে পৃথিবীর অসংখ্য ভূমিরূপ। পলল শঙ্কু থেকে খাঁড়ি পর্যন্ত প্রতিটি রূপই নদীর জীবনযাত্রার এক একটি অধ্যায়। তোমরা যখন নদীর তীরে দাঁড়াবে, চেষ্টা করো এই ভূমিরূপগুলো চেনার। তাহলেই ভূগোল পড়া আর মুখস্থ নয়, একেবারে চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে।